সেই রিস্ক নিয়ে বলছি। আমার কাছে মনে হয়েছে মুভির প্রত্যেকটা অ্যাক্টর তুলনামূলকভাবে সাকিব খানের চেয়ে বেটার অ্যাক্টিং করেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা চমৎকার মুভির রিভিউ নিয়ে। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, কোন চমৎকার মুভি? যেই মুভিটা নিয়ে এখন এই মুহূর্তে অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়েছে, সেই মুভিটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মাথায় ঢুকে গেছে কোন মুভিটার কথা আজকে বলবো। আজকে আমরা কথা বলবো জওয়ান মুভি নিয়ে। ও ও ও সরি, জওয়ান না, আজকে আমরা কথা বলবো তুফান মুভি নিয়ে। আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, কেন তুফান বলতে গিয়ে আমি জওয়ান বলেছি, তাই না? এটা সহজ ব্যাপারটা হচ্ছে, অনেকেই যখন তুফানের ট্রেইলার দেখেছেন অনেকের কাছে মনে হয়েছে এটা হয়তো এনিমেলের কপি, হয়তো কেজিএফ এর কপি, হয়তো পুষ্পার একটু সাইড আসে, অথবা জওয়ানের কোনো একটা পার্ট আসে। বাট ফ্যাক্টটা হচ্ছে, ট্রেইলার দেখে বা একটা দুটো গান দেখে আপনি ছবিটা বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। আপনাকে যদি ছবিটা বিশ্লেষণ করতে হয় বা ছবিটা সম্পর্কে প্রপারলি জানতে হয়, আপনাকে অবশ্যই থিয়েটারে গিয়ে তুফান দেখতে হবে। গত কয়েকদিন যাবত আমরা ট্রাই করছি, অর্থাৎ ঈদের আগের দিন থেকে আমরা চেষ্টা করছি অনলাইনে টিকিট কাটার জন্য। ঈদের আগের দিন, ঈদের দিন, অবশেষে ঈদের পর দিন আমরা মুভিটা দেখতে পেরেছি। ব্লকবাস্টার সিনেমাসের যে ওয়েবসাইট সেটা হচ্ছে মানে একদম ডিস্ট্রয় হয়ে গেছে, অর্থাৎ কেউ এটা লগ ইন পর্যন্ত করতে পারছে না, এত লোকজন ওখানে ঢুকেছে। প্লাস সিনেপ্লেক্সের শো সংখ্যা বাড়াতে হয়েছে, একের পর এক শো বেড়েছে, তবু আমরা টিকিট পাইনি। তুফান মুভির হাইপ এত বেশি থাকার কারণ, অন্যতম কারণ, নায়ক ছিলেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান এবং পরিচালক রায়হান রাফি। এই মুভিতে যিনি নায়িকা হিসেবে অভিনয় করেছেন, একজন হচ্ছে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। মুভিটা নিয়ে কেন এত হাইপ বেশি? রিজন, বাংলাদেশে এর আগে অনেক অ্যাকশনধর্মী মুভি হয়েছে, বাট এই ধরনের অ্যাকশন মুভি যেটা ট্রেইলারে মানুষ দেখেছে এটাই প্রথম। যার কারণে এই ট্রেইলারটা দেখে অনেকে নিজের মতো করে সংজ্ঞায়িত বা বিশ্লেষণ করার ট্রাই করেছে যে এটা হচ্ছে এনিমেল, কেজিএফ অথবা পুষ্পার কপি, অথবা যেহেতু আমাদের সাকিব খান ওনার পার্সোনাল লাইফেও শাহরুখকে ফলো করেন, সো এটা হতে পারে জওয়ানের একটা কপি। বাট আমি যেটা মুভি দেখে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এটায় জওয়ানের কিছুটা ধাঁচ ছিল। কিছুটা ধাঁচ বলতে, জওয়ানে ডাবল একটা রোলের ব্যাপার ছিল, এখানেও ডাবল রোলের একটা ব্যাপার আছে। ও সরি, আমি মুভি হয়তো আপনাদেরকে ফ্ল্যাশ করে দিচ্ছি, বাট এতে আপনাদের আগ্রহ কমার কিন্তু কোনো কারণ নাই। কারণ মুভিটা দেখে আমি যতজনের সাথে কথা বলেছি এবং আমি ব্যক্তিগত নিজে, যেটা সেকেন্ড পার্টটা কবে আসবে, এটার অন্যতম রিজন হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীকে আমরা জানি খুবই গুণী একজন শিল্পী, সে তার আগের সবগুলো মুভিতে সেটার প্রমাণ করেছেন। এছাড়া এই মুভিতে আছে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম সহ অনেক 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 গুণী অ্যাক্টর। মুভিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন মিশা সওদাগর। আমার কাছে একটা জিনিস যেটা ভালো লেগেছে, এই মুভিটাতে বাইরের তেমন কোনো অভিনেতাকেই নেওয়া হয়নি, অর্থাৎ আমাদের যত গুণী অভিনেতা আছেন সবাইকে এটার প্রপার ব্যবহার করা হয়েছে। ফজলুর রহমান বাবু থেকে শুরু করে গাজী রাকায়েত স্যার, সবাইকে সুন্দরভাবে তাদের চরিত্রটা তারা ফুটিয়ে তুলেছেন এবং সুন্দরভাবে তাদেরকে দেখা। অর্থাৎ মুভির একটা সময় গিয়ে, আমি ব্যক্তিগত, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, সাকিবিয়ানরা হয়তো এর জন্য আমাকে ক্ষমা করবেন না, বাট আমি সেই রিস্ক নিয়ে বলছি, আমার কাছে মনে হয়েছে মুভির প্রত্যেকটা অ্যাক্টর তুলনামূলকভাবে সাকিব খানের চেয়ে বেটার অ্যাক্টিং করেছে। তবে এটা শুধুমাত্র মুভির প্রথম পার্টে মনে হয়েছে। প্রথম পার্টটা আমার কাছে কিছুটা বোরিং লেগেছে, মনে হচ্ছে কাহিনী কোথাও হয়তো মিলছে না, এরপরে কি হবে, আসলে কি কাহিনী মেলানো যাবে কিনা। বাট যখন ব্রেকটা শুরু হলো, অর্থাৎ চঞ্চল চৌধুরী যখন স্ক্রিনে আসলো, টোটাল দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মুভিটা অবশ্যই হলে গিয়ে দেখবেন। শুরুর দিকে আপনাদের কাছে মুভিটা কিছুটা বোরিং লাগলেও আপনার একটা সময় পর নিজের চোখ সরাতে ইচ্ছা করবে না মুভির পর্দা। এবারে মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলি, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নজর এসেছে, সেটা হচ্ছে এই মুভির তারকাদের কস্টিউম। বিশেষ করে সাকিব খান, ওনাকে আমার মনে হয় কস্টিউম ডিজাইনার প্রপারলি ইউজ করেছেন। আমি এক কথায় বলবো টপ নচ। মানে আমার মনে হয় আমি বাংলাদেশে এরকম কস্টিউম ডিজাইন এর আগে কোনো মুভিতে দেখিনি। প্রপার ইউটিলাইজেশন এই মুভিটাতে হয়েছে। আর সবচেয়ে বড় আমার মনে হচ্ছে মুভিটাকে ফুটিয়ে তোলার যে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করেছেন সে আর কেউ নয়, সিনেমাটোগ্রাফার। এত ভালো সিনেমাটোগ্রাফি, স্ক্রিনটা এত পরিষ্কার, অর্থাৎ
প্রত্যেকটা জিনিস যেভাবে বিশ্লেষণ করা হয়েছে আমার কাছে মনে হয়েছে সত্যি সুপার। বাংলাদেশে এরকম মুভি আরো হওয়া উচিত, এতে আমাদের দর্শকরা হলে যাবে, সিনেমা হলগুলো বাজবে। এবার সেই মিউজিক নিয়ে আমরা 5টা গান শুনেছি, 5টা গানই সময়ের প্রপার ইউটিলাইজ করেই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গানগুলোকে আমার বেশিও মনে হয়নি, কম মনে হয়নি। এবং শেষে যেটা আপনারা জাওয়ানে দেখেছেন, অনুরোধ গানে হচ্ছে গানের একটা পার্টে আসেন, প্লাস পরিচালক অ্যাটলি আসেন। সো এটার মধ্যেও আমরা প্রীতম হাসানকে দেখেছি গানের মধ্যে আসতে, প্লাস আমরা রায়হান রাফিডও একটা ছোট্ট একটা ক্যামিও দেখেছি, অর্থাৎ জাওয়ানের একটা সিকোয়েন্স ছিল। তবে যেটা উল্লেখযোগ্য, আমরা যেটা যারা মনে করছি যে এনিমেলের একটা পার্ট আসে বিকজ সাকিব খানের বড় চুলের কারণে, তার হাঁটা চলা, কথা বলার ধরন দেখে, বাট এনিমেলের যে জিনিসটা আপনি মিল করতে পারবেন সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার কাছে কিছু জায়গায় মনে হচ্ছিল আমি এনিমেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে। এটা নিয়ে যদি ওভারঅল আমাকে বলতে হয়, ছবির প্রথমাংশ আমার কিছুটা বোরিং লেগেছে, বাট যখন বিরতির পর চঞ্চল চৌধুরীর আবির্ভাব হয় তখন সত্যি বলতে আমি মানে পর্দা থেকে একটা মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারিনি। আর ছবির প্রথম পার্টের কয়েকটা জায়গায় যেটা আমি আসলে উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে কয়েকটা জায়গায় কাহিনীর আসলে সংমিশ্রণটা প্রপারলি হয়নি। হয়তো এটা রায়হান রাফির কাজ করার সুযোগ ছিল। যেমন একটা এক্সাম্পল আমি দিতে চাই, সাকিব খানের এখানে দুটো রোল আছে, আমি যেটা আগেই বলেছি। একটা রোল খুব ভদ্র রোল পালন করে, সে একটা স্বপ্ন দেখে যে যেটা আসলে পরবর্তীতে বাস্তবের সাথে ঘটে, কিন্তু প্রথম জনের সাথে না, দ্বিতীয় সাকিব খানের সাথে। এই পার্টটা আমার মিলাতে কষ্ট হয়েছে। এছাড়া ওভারঅল আমার মুভির সবকিছুই ভালো লেগেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মুভিটা দেখার পরে অবশ্যই রিভিউ দিবেন এবং অবশ্যই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখবেন।